আমি তো সেই ঘরে নিজের বন্ধুকে খুঁজতে গেছিলাম, কিন্তু আমি কি জানতাম যে আমি আমার বন্ধুকে পেয়ে তো যাব, কিন্তু আগের মতো অবস্থায় না। কেননা আজকে যা ওর সাথে হয়েছে সেটা জেনে আপনারাও হতবাক হয়ে যাবেন আর ভাবতে থাকবেন যে ভগবানের বানানো মানুষ এমন জঘন্য অবস্থায় পৌঁছে গেছে যে তারা এখন এইসবও করতে পারে। আমি আপনাদেরকে এই সত্যি গল্পটা শোনানোর আগে অবশ্যই এটা বলতে চাইব যে এখন এই সমাজ আর সমাজ নেই, একে সমাজ বলা ছেড়ে দিন। এখন এটা একটা জঙ্গল, আর এখানে যে শিকারী না সে এখানে শিকার হবে। ওর নাম ময়ূরী, ও খুবই সুন্দরী। ওর বড় বড় টানা টানা চোখে ওকে খুব সুন্দর লাগতো। ওর সেই চোখে অনেক স্বপ্ন ছিল, আর ও নিজের বাবা মায়ের জন্য, নিজের দেশের জন্য কিছু করতে চাইতো। আমরা মেডিকেল কলেজে পড়তাম আর ডাক্তার হতে যাচ্ছিলাম। আমি জানি অনেক লোক ডাক্তার হতে চায়, কিন্তু তাদের ডাক্তার হওয়ার পেছনে শুধু একটা কারণ থাকে, আসলে তিনটে কারণ থাকে। প্রথমত এটা যে ডাক্তারেরা অনেক বেশি টাকা ইনকাম করতে পারে, ভালো চাকরি পেয়ে যায়। যদি দিনের বেলা তারা সরকারি চাকরি করে তাহলে সন্ধ্যাবেলা ক্লিনিকে বসতে পারে আর খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারে। ক্লিনিকে রোগী দেখা ডাক্তারেরা দিনেই 15-20 হাজার টাকা ইনকাম করতে পারে। তাহলে ভাবুন তারা মাসে কত টাকা ইনকাম করতে পারে। দ্বিতীয় কারণ এটা যে খুব গর্বের সাথে বলা যায় আমি একজন ডাক্তার, আর বাবা মাও গর্বের সাথে বলতে পারে আমাদের মেয়ে ডাক্তার, আমাদের ছেলে ডাক্তার। ব্যাস এইটুকু শুনেই ভালো ভালো সম্বন্ধ পাওয়া যায় যে ছেলে ডাক্তার অথবা মেয়ে ডাক্তার। তৃতীয় কারণ এটা যে আমি মানুষের সেবা করতে চাই। কিন্তু এটা কথার কথা, যখন আপনি ডাক্তার হয়ে যান তখন আপনার শুধু নিজের ইনকামের দিকেই ধ্যান থাকে, টাকা ছাড়া আপনার নজরে আর কিছুই আসে না। এমনকি প্রায়ই ডাক্তাররা রোগীদের থেকে বিরক্ত হয়ে যায় যে রোগী কীরকম প্রশ্ন করছে। সরকারি হাসপাতালে চাকরি পেয়ে গেলে সেটা খুবই ভালো কথা, কিন্তু সরকারি হাসপাতালে প্রায়ই সবাই অশিক্ষিত আর গরিব লোক আসেন, যারা ঠিকভাবে কথাও বলতে জানে না, আর তারা প্রশ্নও খুব বেশি জিজ্ঞেস করে। কিন্তু ময়ূরী এরকম ছিল না, ও সবার খুব খেয়াল রাখতো। লোকজন নাইট ডিউটি থেকে দূরে পালাতো, কিন্তু ও জেনে বুঝেই রাতের ডিউটি নিত। ও বলতো রাতের বেলাও তো কোনো রোগীর ডাক্তারের দরকার হতে পারে। যদি আমরা সবাই নাইট ডিউটিতে না করি তাহলে তাদের চিকিৎসা কী করবে? যখন আমাদের কারো সময় আসতো তখন আমরা বলতাম না স্যার, আমরা নাইট ডিউটি নিতে পারবো না। তখন ও নিজেই নাইট ডিউটি নিয়ে আমাদের সবাইকে বাঁচিয়ে দিত। আমরা এমন হাসপাতালে কাজ করতাম যেখানে ডাক্তারির পড়াশোনাও করানো হতো, লেকচারার থাকতো, ক্লাস হতো, আর সাথেই হাসপাতালও ছিল। এখানেই আমরা পড়াশোনা করেছি, আর এখানেই আমরা জুনিয়র ডাক্তারের চাকরিও পেয়ে গেছি। আমি ওকে বলতাম যে এত ভালো হওয়ার কোনো দরকার নেই, এতে লোকে তোকে বোকা ভাবে। কিন্তু ও বলতো আমি খুব কষ্টে ডাক্তার হয়েছি, আমার মা নিজের গহনা বেচে, আমার বাবা নিজের জমি বিক্রি করে আমাকে পড়তে পাঠিয়েছে। তাই আমি যদি গরিব মানুষের সেবা না করি তাহলে আমার ডাক্তার হয়ে কী লাভ? টাকা তো কোনো অন্য কাজেও পাওয়া যায়। একটা মেয়ের জন্য টাকা ইনকাম করা খুব একটা অসুবিধা না, তারা তো খারাপ কাজ করেও টাকা ইনকাম করতে পারে। কিন্তু আমাদের সবসময় ভালো কাজ করা উচিত, এটাই জীবনের সার্থকতা। ওর কথা কখনো কখনো আমার লেকচার মনে হতো না, বরং খুব ভালো লাগতো। কিন্তু আজকে ওকে হলে দেখে হতভম্ব হয়ে গেছিলাম। আজকে আমার আর ওর নাইট ডিউটি ছিল। স্যার বলছিলেন ময়ূরী একাই বারবার নাইট ডিউটি করে, তাই অন্তত আজকে তুমি ওর সাথে থাকো, কেননা আজকে অনেক রুগী আছে। যখন কোনো ডাক্তারের নাইট শিফট থাকে তার মানে এটা নয় যে সে সারা রাত জেগে থাকবে। নাইট শিফট ডাক্তারদের শুধু রাতের বেলা হাসপাতালেই থাকতে হয়। কোনো প্রবলেম হলে রোগী তার কাছ থেকে সাহায্য নিতে পারে, কিন্তু সেটাও এমার্জেন্সি কন্ডিশনে। এমন নয় যে কারো স্যালাইন শেষ হয়ে গেছে তার জন্য ডাক্তারকে ডাকা হবে। এই কাজ তো অন্য স্টাফরা করে। তার মানে যখন কোনো রোগীর শরীর খুব বেশি খারাপ হয়ে যায় বা হঠাৎ করে কোনো কেস এলে তখন ডাক্তারকে তার ডিউটি করতে হয়। না হলে তো হাসপাতালে নাইট শিফটের ডাক্তারের জন্য ঘর বানানো থাকে, সেখানে বিছানাও থাকে, ডাক্তাররা সেখানে গিয়ে ঘুমাতে পারে। আর যখন কোনো এমার্জেন্সি হবে তখন সেখান থেকে যাতে তাকে ডাকতে পারে, কেননা প্রতিদিন এমার্জেন্সি কেস আসে না, আর সারা রাত কোনো মানুষই জাগতে পারে না। এই কারণে সমস্ত হাসপাতালেই এই সুবিধা থাকে। আমরা খুব বেশি কাজ করেছিলাম, তাই আমি ক্লান্ত হয়ে ময়ূরীকে বললাম আমি যাচ্ছি, তুইও চলে আয়, না হলে আমাদের নিজেদেরই ডাক্তারের প্রয়োজন পড়ে যাবে। এই কথা শুনে ও হাসতে লাগলো আর বলল হ্যাঁ আমি আসছি, শুধু আরেকবার দেখে আসি কারো কোনো প্রয়োজন আছে কিনা। যাই হোক, আমি তো গিয়ে ওই ঘরে ঘুমিয়ে গেলাম। কিছু সময় পরে রোগী দেখে ময়ূরও এসে আমার পাশের বেডে শুয়ে পড়ল। এরপরে ঘরের ছাদের দিকে তাকিয়ে বলল যে তুই জানিস এই দুনিয়াতে কত জঘন্য জঘন্য লোক আছে? আমি বললাম আমাদের ডাক্তারদের থেকে নির্দয় লোক আর কে আছে? তখন ময়ূরী বলল আরে না, সেই কথা না, আমাদের কাজ তো এরকমই, কিন্তু আমাদের উদ্দেশ্য মানুষের চিকিৎসা করা। কিন্তু দুনিয়াতে এমন এমন কিছু লোক আছে আর তারা এমন এমন কাজ করে যে তোকে কি বলবো। আমি বললাম তোর কি কিছু হয়েছে? তুই কি কোনো ব্যাপারে জেনে গেছিস? কেননা আমি শুনেছি যে আমাদের হাসপাতালের ব্যাপারে উল্টোপাল্টা কথা হচ্ছে। ও বলল যে হ্যাঁ কথা তো হচ্ছে, কিন্তু আমি কিছুই জানি না। যাই হোক, আমি অন্য কিছু চিন্তা করছিলাম। তখন ও বলল যে এই দুনিয়াটা নরকে পরিণত হয়ে গেছে। ভগবানের কাছে আমার প্রার্থনা এটাই যে যদি এই দুনিয়া কিছুটা ভালো হতো তাহলে প্রতিটা মেয়ের জন্য,
প্রতিটা মহিলার জন্য, সমস্ত মানুষের জন্য এই দুনিয়া থাকার জন্য কত ভালো জায়গা হতো। কিন্তু তুই নিজেই ভাব আজকাল এখানে কি হচ্ছে, এই দুনিয়াটা কি থাকার মতো উপযুক্ত আছে? আমি ওকে বললাম এখান থেকে কোথাও যেতেও তো পারবো না। এরপরে ও বলল যে আমার বাড়ির লোক আমার জন্য সম্বন্ধ খুঁজছে। যখন ও এই কথা বলল তখন আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম তুই আমাকে আগে বলিসনি কেন? তখন ও বলল এখন বলছি তো, আর 1 সপ্তাহ আগে থেকেই এই কথা চলছে। সবাই বলছিল যে আমি 28 বছরের হয়ে গেছি আর ডাক্তার হয়ে গেছি, এখন তোর বিয়ে দিয়ে দিতে হবে। আমি ওকে বললাম আরে ইয়ার, তুই যদি বিয়েই করবি তাহলে ডাক্তার বার্মাকে কেন করছিস না? সে তোকে এত পছন্দ করে, আর দুজনেই ডাক্তার হলে একে অপরের রুটিন বুঝতে পারবি। ময়ূরী বলতে লাগলো এটা ঠিক কথা যে যদি দুজনেই একই ফিল্ডের হয় তাহলে একে অপরকে বুঝতে পারবে, কিন্তু যে বুঝতে চায় তার নিজের ফিল্ডেরই হতে হবে তেমন কোনো কথা না। যে তোকে বোঝার চেষ্টা করবে সে যে কোনো ফিল্ডেরই হোক না কেন বুঝতে পারবে, আর যে বুঝতে চাইবে না সে নিজের ফিল্ডের হলেও বোঝার চেষ্টা করবে না। আমি ওকে বললাম তুই কথা তো খুব সুন্দর বলতে পারিস, কিন্তু এটা সবসময় সত্যি না। যাই হোক, ডক্টর বর্মা কিন্তু লোক হিসেবে খারাপ না। এই কথার উত্তরে ময়ূরী কোনো কথা বলল না। ডক্টর বর্মা আমাদের হাসপাতালের সবচেয়ে সুন্দর আর হ্যান্ডসাম ডাক্তার ছিলেন। ডাক্তার বর্মাকে যেই দেখত সেই বলতো না জানি সেই ভাগ্যবতী মেয়ে কে হবে যার সাথে এর বিয়ে হবে। একবার ময়ূরীও বলেছিল যে ও দেখতে খুবই সুন্দর আর হ্যান্ডসাম, কিন্তু এখন ওর নাম শুনলেই ময়ূরীর মুখ রাগে ভারী হয়ে যেত। আমরা এভাবে কথা বলতে বলতেই কিছু সময় পরে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে যখন আমার চোখ খুলল তখন দেখলাম যে ময়ূরী নিজের জায়গায় নেই। আমি ভাবলাম হয়তো কোনো এমার্জেন্সি হয়েছে, তাই ও উঠে চলে গেছে। আমরা ডাক্তারেরা এতটা ক্লান্ত হয়ে ঘুমাই যে একেবারে সকালেই জানতে পারি যে সকাল হয়ে গেছে, আর এরকম মনে হয় যে মাত্র 4 সেকেন্ড ঘুমিয়েছি। এরকম ঘুম একমাত্র তাদেরই আসে যারা খুব কষ্টের কাজ করে, আর আমরা ডাক্তারেরাও ক্লান্তিকর কাজই করি। আমি দেখলাম ও বিছানায় নেই, তারপরে আমি ওর দিকে মুখ করে ঘুমিয়ে গেলাম। কিছু সময় পরে আমি বাইরে বেরোলাম, যদিও আমাকে কোনো রোগী ডাকেনি। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে ময়ূরী কোথায় গেছে, কিন্তু আমি ওকে কোথাও দেখতে পেলাম না। এই হাসপাতালে 8-10টা ওয়ার্ড ছিল, যার মধ্যে একটাতে আমাদের ডিউটি ছিল। এই হাসপাতাল তো অনেক বড়, কিন্তু ও এদিকে কোথাও ছিল না। এরপরে আমার মনে হলো যে ও হয়তো অন্য কোনো ওয়ার্ডে গিয়েছে, হয়তো কোনো জিনিস শেষ হয়ে গেছে যেটা আনার জন্য ও গিয়েছে, আর সেদিকেই কোনো রোগীর অসুবিধার কারণে তাকে দেখছে। এখনও সকাল হতে বাকি ছিল। এরপরে রুমে ফিরে আসার সময় আমি দেখলাম আমাদের রুমের সাইডে আর একটা রুম ছিল যার দরজা খোলা। এই রুমটাও আমাদের রুমের মতোই ছিল, এখানেও আরাম করা যেত, কিন্তু এখানে মাটিতে শুধু একটা তোষক আর হাসপাতালের টুকিটাকি জিনিস এক সাইডে পড়েছিল। এটা আগে তো রেস্ট নেওয়ার রুম ছিল, কিন্তু যার মনে যা হয়েছে সে এটা সেটা এনে এই ঘরে রেখে দিয়েছে। আমি ভাবলাম এই ঘরের দরজাটা কেন খোলা? এই রুমের পাশ দিয়ে তো লোকজন আসা যাওয়া করে। সকাল হয়ে আসছিল, আর সকাল হলেই লোকজন আসা যাওয়া করতে থাকবে, তাই আমি ভাবলাম এই ঘরটা আমার বন্ধ করে দেওয়া উচিত, কেননা এটা যাতে না হয় যে এখানে আসা কেউ কোনো জিনিস উঠিয়ে নিয়ে সোজা চলে গেল আর কেউ জানতেও পারলো না। কেননা কয়েক সপ্তাহ থেকে আমাদের হাসপাতালের সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও আজ অবধি কখনো এরকম হয়নি। বলা হচ্ছিল যে ক্যামেরা খারাপ হয়ে গেছে, এই কারণে আবার নতুন করে লাগাতে হবে, তাই খারাপ ক্যামেরা চালানোর কোনো মানেই হয় না, এই কারণে বন্ধ করে দেওয়া হয়। আমি সেই ঘরের দরজা বন্ধ করতে শুরু করেছিলাম, হঠাৎ সামনে একটা জিনিস দেখলাম। কিছু একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাচ্ছিলাম। 2 সেকেন্ড আমি সেরকমই দাঁড়িয়ে রইলাম। তারপরেই আমার মনে হলো যে আমার ভেতরে আত্মা নেই, আর তারপরে আমি আমার মুখে কাপড় রেখে ভয়ানক চিৎকার করলাম, যেটা আমার ভেতরেই আটকে থেকে গেছিল। তারপরে আমি খুব বাজেভাবে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকারের আওয়াজ শুনে সেখানকার স্টাফেরা দৌড়ে আসতে শুরু করলো, আর যখন তারাও সামনের দৃশ্য দেখলো তখন তারা আমাকে সেখান থেকে দূরে নিয়ে যেতে লাগলো। যদিও আমি আগে এগিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু তারা আমাকে সেখান থেকে দূরে নিয়ে গেল। আমি পাগলের মতো চিৎকার করছিলাম, ময়ূরী, ময়ূরী ওঠ! আমি তখনও জানতাম না যে ও জীবিত আছে নাকি নেই, কিন্তু দূর থেকে দেখে এরকম মনে হচ্ছিল যে ও অজ্ঞান হয়ে আছে। আমি নিজেই ডাক্তার, যদি আমার বান্ধবীর কিছু হয় তাহলে আমিই ওর সাহায্য করতে পারতাম, কিন্তু এরা আমাকে সাহায্য করতেই দিল না, শুধু সেটুকুই যেটুকু আমি এক নজরে দেখেছিলাম। তারপরে এই লোকেরা আমাকে সেখান থেকে নিয়ে গেল। আমি খুব বেশি টেনশনে ছিলাম, কিন্তু আমাকে সেই দিকে যেতেই দেওয়া হচ্ছিল না। সকাল হয়ে গেছে, কিন্তু ময়ূরী কোথাও নেই। আমি হয়তো কখনো ওকে দেখতে পাবো না, ও হয়তো কখনো কাউকে সাহায্য করতে পারবে না, কেননা ও আর এই দুনিয়াতে নেই। ওর সাথে কি হয়েছিল সেটা আমি এখনও জানতাম না, কিন্তু ওর অবস্থা খুব খারাপ ছিল। ওর শরীরে কোনো কাপড়ও ছিল না। আমাকে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, আর এখন আমাকে বলা হচ্ছে যে তুমি এই মামলাতে কিছুই বলবে না, না হলে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। আমাদের মনে হয় ও আত্মহত্যা করেছে আর নিজেই নিজেকে শেষ করে দিয়েছে,
কিন্তু এটা কিভাবে হতে পারে? ও এত বড় পদক্ষেপ কেন নেবে? ও তো খুব ভালো আর একটা হাসিখুশি মেয়ে ছিল। ও কখনো হতাশাজনক কথা বলতো না। ও নিজের জীবনে খুবই খুশি ছিল, যেটা ও আমাকে সেই রাতেও বলেছিল। ও আমাকে বলেছিল যে আমার বিয়ে হতে যাচ্ছে, আমার বাবা মা আমার জন্য ছেলে দেখছে। এইরকম অবস্থায় ও কেন নিজেকে শেষ করবে? আর যদি ও আত্মহত্যাই করেছিল, তাহলে ওর ওই রকম অবস্থা কেন ছিল? ওর শরীরে কোনো কাপড় ছিল না। আমি সঠিকভাবে জানতেও পারছিলাম না, কেউ কোনো কথাই বলছিল না। কিন্তু কিছু সময় পরেই একটা খবর হাসপাতালে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর আমার কানেও এই কথাটা পৌঁছে গেল যে ডক্টর ময়ূরীর সাথে খুবই জঘন্য কাজ হয়েছে, আর এই কাজে 8-10 জন লোক জড়িত। যদিও এই কথাটা প্রকাশ্যে কেউই বলছিল না। ডক্টর ময়ূরী এই দুনিয়া থেকে চলে গেছিল, কিন্তু হাসপাতালের ম্যানেজিং কমিটি এটা বলছিল যে ডক্টর ময়ূরী আত্মহত্যা করেছে। এদিকে আমার হৃদয়ের উপরে কী কাটছিল সেটা একমাত্র আমিই জানতাম। আমার এরকম মনে হচ্ছিল যে যা কিছু ময়ূরীর সাথে হয়েছে, যদি এইসব লোকেরা হাসপাতালের ভিতরে এসে ওর সাথে এইসব কিছু করতে পারে, তাহলে সবার সাথেই করতে পারে। আমাকে ডেকে নেওয়া হলো আর বলা হলো, তুমি নিজের মুখ কোনোভাবেই খুলবে না, তুমি কিছুই দেখোনি। যদি তুমি নিজের মুখ খোলো আর কাউকে কিছু বলো, তাহলে আমাদের হাসপাতালের ইমেজ খুব খারাপ হয়ে যাবে। তখন এখানে কেউ চিকিৎসা করাতে আসবে না, আর না তো তোমার চাকরি থাকবে। যদি তুমি কোনো অভিযোগ করার চেষ্টা করো, আমরা তোমাকে এই হাসপাতাল থেকে বের করে দেব, আর তোমার বিরুদ্ধে কেস বানাবো যে তুমি কেয়ারলেস ডাক্তার, তুমি নিজের হাতে একটা জলজান্ত রোগীকে মেরে ফেলেছো। এরপরে তুমি কোনো হাসপাতালেই চাকরি পাবে না। আমিও ময়ূরীর মতো গরিব ঘরের মেয়ে। আমারও বাবা মা গহনা জমি বিক্রি করে আমাকে ডাক্তার করেছিল, এই কারণে আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আমার হৃদয় যে কী পরিমাণে কষ্টে ছিল সেটা শুধু আমিই জানতাম। এরপরে যখন ময়ূরীর পরিবারের লোকেদের ফোন করা হয়েছিল, তখন আমিও সেখানে ছিলাম। আমার ভেতরে ভেতরে কান্না আসছিল যখন তাদেরকে বলা হলো যে আপনাদের মেয়ে নেশাতে বিভোর হয়ে আত্মহত্যা করে নিয়েছে। তখন ওর বাবা এমন একটা কথা বলল যাতে আমার চোখে জল চলে এলো। তিনি বললেন, আমার মেয়ে ময়ূরীর কথা বলছেন আপনি? কত আবেগ নিয়ে তিনি বলছিলেন, আমার মেয়ে ময়ূরী। তখন স্যার বললেন, হ্যাঁ, ওর কথাই বলছি। ও আত্মহত্যা করে নিয়েছে। মনে হয় ওর জীবনে কোনো ছেলে ছিল, যার কারণে ও এই সব কিছু করেছে। আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন আর ওর বডি নিয়ে যান। আমরা মজা করছি না। আপনার মেয়ে ময়ূরী দেবনাথ আত্মহত্যা করেছে। আপনারা এখানে এসে যান। বাকি ফর্মালিটি পূরণ করে আপনাদের মেয়েকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আমি ওর বাবা মায়ের কথা ভেবে আজ অবধি কষ্টে আছি। তারা যখন এরকম খবর পেয়েছিলেন, যখন নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন, তখন তারা কিভাবে বের হয়েছিলেন? তারা কি কান্না করছিলেন? তারা কি একে অপরকে এই কথা বলছিলেন যে না জানি সত্যি নাকি মিথ্যা? হয়তো নিজের মেয়ের ফোনে বারবার ফোন করছিলেন, কিন্তু হয়তো ওর ফোন বন্ধ ছিল। এরপরে এতদূর ট্রাভেল করে যখন তারা হাসপাতালে পৌঁছালেন, তখন হাসপাতালের লোকেরা বডি দিতে অস্বীকার করে দিল আর বলল এখনও কিছু ব্যাপার আছে যেটা আমরা দেখছি। তাদেরকে এটা তো বলে দেওয়া হয়েছিল যে ময়ূরী এই দুনিয়াতে নেই, আর শুধু এক নজর ময়ূরীকে দেখিয়েও ছিল। ওর বাবা মায়ের অবস্থা খুব অসহায় লাগছিল। দুজনেই বৃদ্ধ, তাদের একটাই মেয়ে ছিল। তাদের অবস্থা খুব খারাপ। তারা দুজনেই আমাকে চিনত। ওর বাবা মা আমাকে জিজ্ঞেস করতে লাগলো। আমি যা জানতাম আমি সেটা বলে দিলাম, আর এটাও বলে দিলাম যে হাসপাতালের লোকেরা আমাকে ধমকাচ্ছে, বলছে আমাকে চাকরি থেকে বের করে দেবে। তারা আমার কথা শুনে বললেন যে তোমাকে এফআইআর করতে হবে না, আমরা তোমার নাম কোথাও নেব না। ময়ূরীর পোস্টমর্টেম করানো হয়। 3 ঘন্টা অপেক্ষা করানোর পরে তারা ময়ূরীকে ওর বাবা মায়ের হাতে তুলে দিল, আর তারা ওকে সেখান থেকে নিয়ে গেল। তারপরে আমি ফিরে নিজের ঘরে এলাম। আমাকেও হাসপাতালের ম্যানেজিং কমিটি অনেক কষ্টে ছেড়েছিল। তারা আমাকে বারবার বলছিল কাউকেই কিছু বলবে না। আর যে ফাইনাল বয়ান লেখানো হয়েছিল তাতে আমাকে দিয়ে এটা লেখানো হয়েছিল যে আমি কিছুই জানি না, আমি রুমে ঘুমিয়েছিলাম। ময়ূরও ঘুমিয়েছিল, কিন্তু ঘুমানোর আগে ও এটা বলছিল যে আমি বাঁচতে চাই না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও কিছুই বলেনি। এরপরে আমরা ঘুমিয়ে যাই। পরে আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম, ততক্ষণে ও আত্মহত্যা করে ফেলেছিল, আর আমি ওকে সেই রকম অবস্থাতেই দেখেছিলাম। আমাকে দিয়ে এই বয়ান লেখানো হয়েছিল, আর আমি সেটা লিখে দিতে বাধ্য হয়েছিলাম, কেননা আমিও আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমি কি নিজের বান্ধবীর সাথে ধোঁকাবাজি করছিলাম? হয়তো হ্যাঁ। আমার হৃদয়ে দুটো বোঝা ছিল। একে তো এটা যে আমার বন্ধু এই দুনিয়া থেকে চলে গেছে, তাও এত অত্যাচার সহ্য করে, আর দ্বিতীয়টা আমি ওর জন্য কিছুই করতে পারিনি, উল্টে আমাকে মিথ্যে বয়ান দিতে হয়। আমি বাড়িতে ফিরে এসেছিলাম, কিন্তু সন্ধ্যা হতে হতে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে ময়ূরীর জন্য পুরো শহর বেরিয়ে এসেছে। সমস্ত লোক এই ব্যাপারটা জেনে গেছে। জিনিসটা বাইরে কিভাবে বেরোলো সেটা তো কেউ জানতো না। এমনকি ছবি আর ভিডিও ভাইরাল হয়ে গেল। ময়ূরী এই দুনিয়া থেকে চলে গেছে, ওর অন্তিম সংস্কারও করা হয়ে গেছে। কিন্তু এখন সমস্ত মানুষ ওর বিচার চাইতে রাস্তায় বেরিয়ে এসেছে। কিন্তু এখনও জানা যাচ্ছিল না যে এই সব কিছু কীভাবে হয়েছিল। বলা হচ্ছিল যে ও আত্মহত্যা করেছে, কিন্তু খবর ছড়িয়েছিল যে কিছু লোক হঠাৎ করে হাসপাতালে ঢুকে তারা ময়ূরীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। কিন্তু আমার হৃদয় বলছিল যে ব্যাপার কিছুটা অন্য। এইরকম মনে হচ্ছে যে ময়ূরীর সাথে কেউ শত্রুতা করেছে,
কিন্তু ওর তো কোনো শত্রু ছিল না যে ওর সাথে এত খারাপ কাজ করতে পারে। তাহলে এই সব কিছু কিভাবে হয়েছিল? পুরো শহর ওর হয়ে রাস্তায় নেমে এসেছিল, কিন্তু এরপরে এমন এমন রিপোর্ট সামনে এলো যে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। এতগুলো লোক ময়ূরের জন্য বেরিয়েছিল, আমিও সেই সমস্ত লোকেদের মধ্যে ছিলাম। সমস্ত লোকেরাই প্রোটেস্ট করছিল আর ময়ূরের জন্য ন্যায় বিচার চাইছিল। আমাদের হাসপাতালের সুপার এখন অবধি এটাই বলছিল যে মেয়েটা আত্মহত্যা করেছে, ওর নিজের জীবনের কিছু সমস্যা ছিল যার কারণে ও আত্মহত্যা করে নেয়। এখন আমাদের কপাল খারাপ যে ও আমাদের হাসপাতালে আত্মহত্যা করেছে, তাই আমরা ফেঁসে গেছি। সুপার নিজের হাসপাতালের ইমেজ নিয়ে পড়েছিলেন। তিনি বারবার এটাই বলছিলেন যে আমাদের হাসপাতাল এই দেশের অনেক বড় হাসপাতাল, এখান থেকে না জানি কত ভালো ভালো ডাক্তার বেরিয়েছে, আর আপনারা বিনা কারণে আমাদের বিরুদ্ধে এত অভিযোগ করছেন। আত্মহত্যা করা যে কোনো মানুষের নিজের ইচ্ছা, এটা আমরা কোনোভাবেই আটকাতে পারি না। এখন কেউ যদি এরকম করে তাহলে এতে হাসপাতালের কি অপরাধ? সে এই একই কথা বারবার করে সবাইকে শোনাচ্ছিল। নিজের হাসপাতালকে বাঁচানোর জন্য বারবার এটাই বলছিল যে মেয়েটা আত্মহত্যা করেছে, যদিও পোস্টমর্টমের রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে আত্মহত্যার কোনো ব্যাপারই ছিল না। আরও কিছুদিন এভাবেই কেটে গেল। এখন জাস্টিস চাওয়া হচ্ছিল যে যেভাবেই হোক সেই সমস্ত অপরাধীকে ধরে তাদেরকে শাস্তি দেওয়া হোক। লোকজন এত রেগেছিল যে তারা বলছিলেন যদি এই কাজ পুলিশ বা হাসপাতালের লোকেরা না করতে পারে তাহলে আমরা নিজেরাই সেই লোকেদেরকে খুঁজে তাদেরকে এমন শাস্তি দেব যাতে সবাই বুঝতে পারে যে কোনো মহিলার সাথে খারাপ কাজ করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু সেই লোকেরা এতটা ক্ষমতাশালী যে এখন অবধি জানা যায়নি যে কে কে এতে যুক্ত। কিন্তু পরে ভিতরে ভিতরে জানা গেল যে সেই অপরাধীদের সাথে হাসপাতালের সুপারও জড়িত ছিলেন। হাসপাতালে একটা বেআইনি কাজ চলছিল, যেখানে মানুষের জরুরি অঙ্গের বেআইনি কারবার চলছিল। আর এই জিনিসটার ব্যাপারে ময়ূরী জানতে পেরে যায়। এই কারণেই ওকে চুপ করানোর জন্য ওর সাথে এই সব কিছু করেছে, যাতে দ্বিতীয় কেউ এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে। তাদের মনে যাতে এই ভয় থাকে যে তাদের সাথেও এই সব হবে, আর তাদের এই ভয় যেন সবার হৃদয়ের গভীরে গেঁথে যায় যে যেই এদের বিরুদ্ধে কথা বলবে তার সাথেই এরকম হবে। এই ঘটনাটা ঘটা 1 মাস হয়ে গেছে, আমরা এখনও ময়ূরীর জন্য ন্যায় বিচার চাইতে রাস্তায় বেরোচ্ছিলাম। অবাক করার ব্যাপার হলো ওর জন্য অসংখ্য লোক রাস্তায় বেরিয়েছিল। আমি তো ভাবতাম যে শহরে মনুষ্যত্ব শেষ হয়ে গেছে, কেউই কারো কথা ভাবে না। কিন্তু এই ঘটনায় শুধু দেশের লোকই নয়, বরং যারা বিদেশে থাকতো, যারা আমাদের ভাষা আর আমাদের কালচার সামান্য হলেও বুঝতো, তারাও এই ঘটনায় ন্যায় বিচার চাইছিল আর ময়ূরীর ঘটনার সহানুভূতি দেখাচ্ছিল। তারাও এটাই আওয়াজ তুলেছিল যে একজন মেয়ে যে এই নৃশংস অত্যাচারে মারা গেছে তার কমপক্ষে বিচার পাওয়া উচিত। আমার হৃদয়েও একটা বোঝা ছিল, আমি সেই বোঝাটাকে কম করার জন্য এই গল্পটা কোনোভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছি, যাতে সবাই সত্যিটা জানতে পারে আর সবাই ওর হয়ে আওয়াজ তোলে। যদি সবাই ওর হয়ে রাস্তায় বের হয় তাহলে কিছু না কিছু তো হবেই। ময়ূরী একটা ছোট্ট পরিবারের ছোট্ট গ্রামের মেয়ে, যেখান থেকে কোনো সাধারণ মেয়ের ডাক্তার হয়ে বের হওয়া সহজ ছিল না। ওকে এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ডাক্তার তারাই হয় যারা পড়াশোনার পিছনে কষ্ট করে, আর এরকম ছোট গ্রাম থেকে এসে ডাক্তার হওয়া অনেক বড় ব্যাপার। হয়তো কিছু ডাক্তার খুব খারাপ হয়, যারা রোগীদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের সাথে আসা লোকেদের সাথেও খারাপ ব্যবহার করে, তাদেরকে হাসপাতাল থেকে বাইরে বের করে দেয়। তারা এটা ভাবে না যে মানুষ রোগীর সাথে এটা ভেবে আসে না যে তারা হাসপাতালে সুখে থাকবে। তারা তাদের আত্মীয়ের অসুস্থতার জন্য খুবই টেনশনে থাকে। কিন্তু কিছু ডাক্তার তাদেরকে খারাপ খারাপ কথা শুনিয়ে দেয় আর বলে যে আমরা সামলে নেব, আপনি এখান থেকে চলে যান। সমস্যা তো শুধু সেটাই নয় যেটা আপনার নিজের উপরে হয়, অন্যের অসুবিধাও অসুবিধা। কষ্ট তো সেটাই যেটা নিজের হয়, অন্যের যেটা হয় সেটা আবার কষ্ট নাকি? সেটা তো নাটক। এরকম ডক্টরও থাকে, আর সমস্ত এলাকায়, সমস্ত শহরে, সমস্ত দেশেই থাকে। আমরা সবাই জানি যে আমাদের সবাই কখনো না কখনো এরকম ডাক্তারের পাল্লায় পড়েছি। কিন্তু যদি ময়ূরীর কথা বলি তাহলে এখনও এটা ভেবে কান্না আসে যে ও তো খুব ভালো ডাক্তার ছিল, ও তো সকলের সাথে কত ভালো ব্যবহার করত। ও শুধু ডাক্তারই ছিল না, ও মানুষকে ভালোবাসতো। ও সবসময় বলতো আমি সকলের সেবা করতে চাই। নিজের থেকে বেশি ও নিজের রোগীদের ব্যাপারে চিন্তা করতো, কখনোই ভুল করতো না। ও খুবই বুদ্ধিমান মেয়ে ছিল, ওর ভিতরে কাজ করার সত্যিকারের মানসিকতা ছিল। ও কখনোই নিজের কাজে ক্লান্তি অনুভব করতো না। ও বলতো যে যে কাজ করার স্বপ্ন আমি দেখেছি সেই কাজ করতে কেন অস্বস্তি বোধ করব, আমি যেন কখনোই ক্লান্ত না হই। ও রোগীর কাছে দৌড়ে যেত, তাতে এক রোগী ওকে 10 বার ডাকুক না কেন ও কখনো রাগ করতো না। ওর মুখ দেখে কখনো মনে হতো না যে ও রেগে আছে, বরং ও খুব সুন্দরভাবে হেসে হেসে তাদের সাথে কথা বলতো। নাইট ডিউটি ও এই কারণেই বারবার নিত, কারণ ও জানতো কেউই নাইট ডিউটি নিতে চায় না, কিন্তু রাতের বেলাও রোগীদের ডাক্তারের প্রয়োজন হয়। সেই বদমাশরা এই দেশকে আর এই হাসপাতালকে এইরকম একজন ভালো ডাক্তার থেকে বঞ্চিত করে দিয়েছে। না হলে ও খুব ভালো ডাক্তার হতো, আর তার থেকেও বেশি ও লোকেদের সাহায্য করত। এরকম মানুষ হাজারে খুব কম থাকে, কিন্তু আমি এই জিনিসটা দেখেছি যে ভালো মানুষরা তাড়াতাড়ি চলে যায়। লোকে বলে যতক্ষণ অবধি এই দুনিয়াতে একজন ভালো মানুষও বাকি থাকবে ততক্ষণ এই দুনিয়া শেষ হবে না। হয়তো এই কারণেই সমস্ত ভালো মানুষেরা সবার আগে এই দুনিয়া থেকে চলে যায়, আর খারাপ লোকেরা দেরিতে মরে।
ব্যাস এখনও ও আমাদের ভাবনায় আছে। ওর কষ্ট, ওর যন্ত্রণা তো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের সবার শুরু হয়েছে। কেননা ও যেতে যেতে আমাদেরকে এটা দেখিয়ে দিয়ে গেছে যে এই দুনিয়া খারাপ মানুষে ভর্তি হয়ে আছে, আর আমরা এখানে কেউই সেফ নই। যারা এই সমাজকে নতুন করে এগিয়ে নিয়ে আসছে আর যারা বাচ্চার জন্ম দিচ্ছে, তাদের উচিত তারা নিজেদের বাচ্চাদের খেয়াল ভালোভাবে রাখুক, আর তাদেরকে এতটা শক্তিশালী আর বাহাদুর বানাক যে কালকে ওদের সাথে যে খারাপ করতে চাইবে তাদের সাথে ওরা নিজেরাই লড়তে পারে। এখন সমস্ত মানুষকেই হিরো হতে হবে। মাত্র একজন হিরো সমস্ত দুনিয়াকে বাঁচাতে পারবে না। আমাদের সবাইকে নিজেই নিজের হিরো হতে হবে। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন আপনারা এই ব্যাপারটা আগে থেকেই জানতেন কিনা, আর এটা জানার পরে আপনাদের কেমন লেগেছে, আর আপনারা এই ব্যাপারে কি করেছেন। আপনারাও কি রাস্তায় বের হয়ে ওর সাথ দিয়েছিলেন, বা কোথাও কোনো এরকম ছোট পদক্ষেপ উঠিয়েছেন যাতে এটা জানা যায় যে আপনি ওই বেচারি মেয়েটির সাথে দাঁড়িয়েছেন। যতটা সম্ভব এই ডাক্তার মেয়েটির জন্য আওয়াজ উঠান, যাতে সেই সব নরপশুগুলো শাস্তি পায় যারা ওর উপর এতটা নৃশংসতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ বন্ধুরা।